করোনা মোকাবেলাকে গুরুত্ব দিয়ে দেশের ইতিহাসে 50তম বাজেট ঘোষণা। কোভিড খাতে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ। গুরুত্ব পেয়েছে জীবন জীবিকা। তামাক ছাড়া কমবে দেশীয় সব জিনিসের দাম, বাড়বে আমদানি করা বেশিরভাগ পণ্যের। খরচ বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে, থাকছে না নিত্যপণ্যের ওপর কর। সীমান্ত জেলায় করোনায় আরো 9 জনের মৃত্যু। সাতক্ষীরায় শনিবার থেকে 1 সপ্তাহের লকডাউন। চিকিৎসায় বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়, ওষুধের খরচই লাখ লাখ টাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে। সংক্রমণ আছে রক্তে, জানালেন মির্জা ফখরুল। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল। করোনা সংকট মোকাবিলাকে গুরুত্ব দিয়ে জাতীয় সংসদে উত্থাপন করা হলো 2021-22 অর্থ বছরের বাজেট। 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ঘাটতি 2,11,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.2%। সানবীর রূপলের রিপোর্ট। গেল 2 বছরে কোভিড-19-এ তছনছ দেশের অর্থনীতি। জীবন হারিয়েছে বহু মানুষ, জীবিকা হারিয়েছেন অনেকে। কর্ম হারিয়ে অনেক ধনী মধ্যবিত্ত দাঁড়িয়েছেন দরিদ্রের কাতারে। কোভিড ঝড় এখনও থামেনি। এমন অনিশ্চয়তার মধ্যে জীবন ও অর্থনীতির সংকটের মুখোমুখি হয়ে আগামী অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থ বছরের বাজেট 2021-22 অর্থ বছরের বাজেটের আকার গেলবারের চেয়ে বেড়েছে 35,681 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে যোগান দিতে হবে 3,30,000 কোটি টাকা। 32,000 কোটি টাকা আয় করবে সঞ্চয়পত্র থেকে। এরপরও ঘাটতি থেকে যাবে 2,11,191 কোটি টাকা। স্বাস্থ্য খাতে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগ, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাত। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,37,078 কোটি টাকা। 68,000 কোটি টাকা ব্যয় করতে হবে ঋণের সুদ বাবদ। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে চলতি অর্থ বছরের চেয়ে কিছুটা বাড়িয়ে করা হয়েছে 32,731 কোটি টাকা। কৃষিতে 31,911 কোটি টাকা আর সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 34,019 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে আমাদের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 6,03,681 কোটি টাকা। দেশের ইতিহাসের প্রস্তাবিত 50তম বাজেট নিয়ে সংসদে আলোচনার পর 30 জুন পাশ করা হবে। আগামী অর্থ বছরের জন্য বিশাল অঙ্কের বাজেট পেশ করা হলো সংসদ ভবনে। তবে এই বাজেটটি করোনা সংকট কাটিয়ে অর্থনীতির ধাক্কা কতটা মোকাবেলা করতে পারবে সেটি এখন বড় চ্যালেঞ্জ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,731 কোটি টাকা। এর মধ্যে ভ্যাকসিন কার্যক্রম ও করোনা চিকিৎসায় এবারও 10,000 কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। খরচের ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। হরিপদ সাহার রিপোর্ট। সাম্প্রতিক সময়ে করোনা মহামারী বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। তাই পরপর 2 অর্থ বছরের বাজেটে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। করোনা ও স্বাস্থ্য খাতের সার্বিক পরিস্থিতি বিবেচনায় 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ 3,500 কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে প্রায় 33,000 কোটি টাকা। প্রতি মাসে করোনা ভ্যাকসিনের আওতায় আসবে 25 লাখ মানুষ। বিগত বাজেটের ন্যায় কোভিড-19 মোকাবেলায় স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য পুনরায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। তবে স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নের গতি বরাবরই অন্য মন্ত্রণালয়ের তুলনায় অনেক কম। সেই সাথে আছে এ খাতের কেনাকাটায় ধারাবাহিক দুর্নীতির অভিযোগও। এমন বাস্তবতায় স্বাস্থ্যে বরাদ্দ বাড়লেও তার বাস্তবায়ন নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। সরকারের যে অভিপ্রায় সেটা কিন্তু তার মন্ত্রণালয়গুলো তারা কিন্তু তৈরি না সে অভিপ্রায়টা বাস্তবায়ন করা, এবং সেটা আমরা দেখেছি পুরো 1 বছর ধরে যে স্বাস্থ্য খাতের জন্য যে অতিরিক্ত বরাদ্দগুলো করা হয়েছিল তার বেশিরভাগই কিন্তু খরচ করা যায়নি। আমরা জানি যে সংস্কারগুলো বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে স্বাস্থ্য খাতের সংস্কারের বিষয়গুলো নিয়ে, সেই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে
এবং একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতা জায়গায় আনতে হবে স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াটা। করোনা ভাইরাস মোকাবিলায় টেস্টিং কিট, বিশেষ মাস্ক, পিপি, হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের কাঁচামালে শুল্ক ছাড় অব্যাহত রাখা সহ ওষুধ শিল্পের সুরক্ষায় স্থানীয়ভাবে উপকরণ এবং চিকিৎসা সামগ্রী উৎপাদনে কাঁচামাল আমদানিতে কর রেয়াত বেড়েছে। ওয়ার্ল্ড ব্যাংকে 600 মিলিয়ন এবং আরও দুটো সংস্থাদের 200 মিলিয়ন সহ 800 মিলিয়ন যে টাকাটা রাখা হয়েছে, সেই টাকাটা যদি ঠিকঠাক মতো ব্যয় করা যায় তাহলে এখানে কোভিডের ভ্যাকসিন সহ যে অক্সিজেনের যে ব্যবস্থা হওয়া দরকার সেখানে আমার মনে হয় যে গতি আসবে। এর বাইরে যে 10,000 কোটি টাকার যে থোক বরাদ্দ রাখা হয়েছে, যদি আমরা এই টাকাটা ঠিকঠাক মতো খরচ করতে পারি, দুর্নীতিমুক্তভাবে খরচ করতে পারি, তাহলে আমার মনে হয় যে কোভিড ম্যানেজমেন্টে একটা গতি আসবে। হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসা সরঞ্জাম আমদানি শুল্কমুক্ত করার প্রস্তাব আছে বাজেটে। এছাড়া নারী স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও অটিজম সেবায় ভ্যাট অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশীয় শিল্পে বিশাল অঙ্কের কর ছাড় দেয়া হয়েছে এবারের বাজেটে, আর এতে তামাক ছাড়া কমবে দেশে তৈরি সব শিল্পপণ্য ও দেশি তাজা ফলের দাম। অন্যদিকে শুল্ক বাড়ানোর কারণে আমদানি করা প্রায় সব পণ্যেরই দাম বাড়বে নতুন অর্থ বছরে। তবে ক্যান্সারের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেয়া হয়েছে। এছাড়া বাড়বে মোবাইল ব্যাংকিংয়ের খরচ। নতুন বাজেটে দাম বাড়া কমার আরও তথ্য থাকছে জুবাইর ফয়সালের রিপোর্টে। যে কেউ চাইলেই এক বাক্যে নতুন বাজেটকে বলতে পারেন দেশীয় শিল্পের সুরক্ষার খতিয়ান। 50তম বাজেট প্রস্তাবনায় দেশীয় শিল্পে ঢালাওভাবে কর অব্যাহতির সঙ্গে শুল্ক ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। নতুন বাজেটে শুল্ক ছাড়ের সঙ্গে মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়ায় দাম কমবে দেশে উৎপাদিত মোটরসাইকেল, এসি, রেফ্রিজারেটর, গাড়ি, কম্পিউটার যন্ত্রাংশ, ল্যাপটপ, মোবাইল ফোন সহ প্রায় সব ধরনের প্রযুক্তি পণ্যের। আমদানি শুল্ক কমানোয় দাম কমতে পারে থ্রি হুইলার, সেচ, পাওয়ার টিলার সহ সব ধরনের কৃষি যন্ত্রপাতির। কমবে পোল্ট্রি ফিড, দেশীয় তাজা ফল, মুড়ি, পাউরুটি, কেক, খেলনার দাম। সুখবর রয়েছে স্বাস্থ্য খাতেও। নতুন বাজেটে টেস্ট কিট, মাস্ক, পিপিই, অক্সিজেন সহ করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা সামগ্রী ও ওষুধের দাম কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও শুল্ক করে ছাড় দেওয়া হয়েছে দেশে ভ্যাকসিন উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে। পাশাপাশি বিপণন ও ব্যবসা পর্যায়েও দেওয়া হয়েছে শুল্ক ছাড়। কাঁচামালে কর অব্যাহতি দেয়ায় কমবে ক্যান্সারের ওষুধের দামও। তবে আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানোয় সব ধরনের বিদেশি মোটরসাইকেল, ফ্রিজ, মোবাইল ফোনের দাম বাড়বে। কর রেয়াত সুবিধা তুলে নেয় দাম বাড়বে আমদানি করা গুঁড়ো দুধ, প্রক্রিয়াজাত করা মাংস, ক্যাপসিকাম, মাশরুম, গাজর, কমলা, বাদাম ও সাবান তৈরির কাঁচামালের। করের হার অপরিবর্তিত রাখা হলেও নতুন বাজেটে বিড়ি, সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যদিও নিত্য প্রয়োজনীয় সব ধরনের খাদ্যপণ্যের উপর কর না আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। নতুন বাজেটে শুল্ক কমানোয় কমতে পারে অগ্নি নির্বাপন যন্ত্রপাতির দামও। এছাড়া বাড়বে লঞ্চের এসি কেবিন ব্যবহারের খরচ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখী ও ব্যবসা বান্ধব উল্লেখ করে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অন্যদিকে বাজেটে বাস্তবায়ন চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স। বিকেলে আলাদা সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানায় সংগঠন দুটি। বাজেটের আকার অবাস্তব নয়। দেশের অর্থনীতির পরিকাঠামো বৃদ্ধির সাথে সাথে বাজেটের আকারও প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। তবে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন, যথাযথ মনিটরিং, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ব্যবসা বাণিজ্য বান্ধব রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়। অতিরিক্ত রাজস্ব আহরণের জন্য করের আওতা বাড়ানো, অনাদায়ী কর আদায়, জেলা শহরের রাজস্ব আদায় বাড়ানো, স্বচ্ছতা ও কর প্রদান প্রক্রিয়া অটোমেশন প্রয়োজন। বেসরকারি বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে বিদ্যমান করদাতাদের উপর নতুন করে করের বোঝা আরোপ না করে রাজস্ব আয় বাড়াতে হবে। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে বর্তমান সংকটকালে সময় উপযোগী বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ। বাজেট উত্থাপনের পর সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নয়ন বান্ধব জীবন জীবিকার নিশ্চয়তা দিয়ে দেশের সকল মানুষের জন্যই এ বাজেট ঘোষণা করা হয়েছে। এটি জনবান্ধব, উন্নয়ন বান্ধব একটা বাজেট।
জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট। মহামারীতে কাজ হারানো বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের বাস্তবায়ন প্রতিফলিত হয়নি এবারের বাজেটে। বৃহস্পতিবার বিকেলে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। এরকম একটি দুঃসময়ে যেখানে মানুষ দুঃসহ জীবনযাপন করছে, গতানুগতিক বাজেট দিয়ে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের প্রতি অবিচার করেছে। স্বাস্থ্য খাতে আপনি সবচেয়ে বেশি ব্যয় করতে হবে, শিক্ষা খাতে ব্যয় করতে হবে যদি আগামী দিনের অর্থনীতির কথা আপনি চিন্তা করেন। আওয়ামী লীগ যে অর্থনৈতিক মডেল সৃষ্টি করেছে স্বজনতুষ্ট গোষ্ঠীতুষ্ট করার জন্য, যে মডেল সৃষ্টি করেছে এই মডেল থেকে বেরিয়ে এসে ইকোনমিকে রিসেট করতে হবে। প্রবাসের সময় আরও থাকছে, ছিনতাইয়ে বাধা দেয় রাজধানীর ধানমন্ডি লেকে ছুরিকাঘাতে 3 শিক্ষার্থী আহত, ঢাকা মেডিকেলে ভর্তি। জিজ্ঞাসাবাদের জন্য 3 বন্ধু পুলিশ হেফাজতে। আরএফএল পিভিসি ফিটিংস, গ্রেড 1 ভার্জিন ম্যাটেরিয়াল যা নিশ্চিত করে সেরা কোয়ালিটি, তাই কিনুন লাগান ভুলে যান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দলটির মহাসচিব বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল জানিয়ে বলেন তার রক্তে সংক্রমণ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেগম জিয়াকে কেবিনে স্থানান্তর করা হলেও ফুসফুসের সংক্রমণ সেরে উঠতে কমপক্ষে 3 থেকে 6 মাস লাগতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। করোনা পরবর্তী জটিলতা ও শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত 3 মে কেবিন থেকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। পুরো 1 মাস সেখানেই কেটেছে তার। এর মাঝে সংক্রমণ থেকে তার ফুসফুসে পানি জমে গেলে তা নিয়ে তৈরি হয় সংকট। জমে থাকা পানি সরিয়ে সেই যাত্রায় পরিত্রাণ মিললেও হঠাৎ গত সপ্তাহে জ্বর আসে বেগম জিয়ার। এরপর চলতি সপ্তাহে সিসিইউজনিত কারণে বেগম জিয়ার রক্তে সংক্রমণ ঘটলে দ্রুত তার সমাধানের চেষ্টা চালায় চিকিৎসকরা। সে সংক্রমণ যেন আর না বাড়ে সে কারণে শারীরিক অবস্থার উন্নতি না ঘটলেও ঠিক 1 মাস পর সিসিইউ থেকে বৃহস্পতিবার নেওয়া হয় কেবিনে। সিসিইউ জনিত একটা ইনফেকশন ইতিমধ্যেই তার হয়ে গিয়েছে। ডাক্তাররা অনেক চেষ্টা করে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসছে। এখন তারা মনে করছে সিসিইউতে বেশি থাকলে তারপর আবার তার ইনফেকশন হতে পারে, এই জন্য তারা কেবিনে নিয়ে আসছে উইথ ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস অফ সিসিইউ। ভালো বলাই যাবে না তাকে, সি ইজ টোটালি ভালনারেবল, তার ইনফেকশন ছিল রক্তে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেগম জিয়াকে কেবিনে নেওয়া হলেও তার ফুসফুসের সংক্রমণ কাটিয়ে উঠতে অপেক্ষা করতে হতে পারে আরো প্রায় 6 মাস। চিকিৎসা চলতেছে, ভালো জ্বর ছিল মাঝখানে, এটা কমে আসছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিন্তু পোস্ট কোভিডে যে ফুসফুস সংক্রমণ হয় এটা অনেক সময় 6 মাসও লাগে। যেটা দেখা যাচ্ছে কোভিডের ক্ষেত্রে যে লাংসের যে ড্যামেজটা হয় এটা 3 থেকে 6 মাস সময় লাগে। গত 10 এপ্রিল বেগম জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর 27 মে তাকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে দ্বিতীয়বারের মতো নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সীমান্তবর্তী কয়েকটি জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী অঞ্চলে মারা গেছেন আরও 9 জন। এর মধ্যে শুধু চাঁপাই নবাবগঞ্জেরই 5 জন। এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার একদিনে 53% ঠেকেছে। এ অবস্থায় শনিবার থেকে 1 সপ্তাহের জন্য জেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রাজশাহী মেডিকেলে একদিনে আরও 9 জন করোনায় মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 5 জন, রাজশাহীর 2 জন এবং নওগাঁ ও পাবনার 1 জন করে। একদিনে নমুনা পরীক্ষায় 264 জনের মধ্যে 98 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার 40%। হাসপাতালে ভর্তি আছেন উপসর্গ নিয়ে 224 জন। রোগী নিয়ে আসলে আমাদের চাপে আমরা অবশ্যই হিমশিম খাচ্ছি, কারণ এখানে রোগী যেগুলো আসছে সেগুলোকে অক্সিজেন স্যাচুরেশন খুবই কম, অক্সিজেন লাগতেছে, যার ফলে সার্বক্ষণিক তাদের মনিটর করতে হচ্ছে। সাতক্ষীরায় ভয়াবহভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শনিবার থেকে 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত 24 ঘন্টায় 93 জনের করোনা পরীক্ষা করে 50 জনের পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা শনাক্তের হার 53%। 295 জন করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে 52 জন করোনা পজিটিভ। জেলা থেকে দূরপাল্লার কোনো বাদ যাবে না। উপজেলা
বাস চলাচল, বাস, মিনি বাস, সকল ধরনের সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, সকল ধরনের পরিবহন, গণপরিবহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এদিকে করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় এক সপ্তাহের বিশেষ লকডাউন শুরু হয়েছে। বর্তমানে জেলায় 63 জন করোনা রোগী এবং উপসর্গ নিয়ে 110 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। জেলায় সংক্রমণের হার প্রায় 39%। যেহেতু নওগাঁতে করোনা পরিস্থিতি খারাপ, তো সেটা যেন আর খারাপ না হয় সেজন্য যতটুকু করা সম্ভব আমাদের প্রশাসন এবং পুলিশ বিভাগের সহায়তা আছে, অন্যান্য দপ্তরের সহায়তা আছে, আমরা সেটুকু করার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জে 7 জুন পর্যন্ত 2 সপ্তাহের বিশেষ লকডাউন চলছে। সদর হাসপাতালে ভর্তি আছেন 20 জন রোগী। এখানে কোনো আইসিইউ ব্যবস্থা নেই। উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে 24 ঘন্টায় 161 জনের নমুনা পরীক্ষায় 35 জন পজিটিভ হয়েছেন। সংক্রমণের হার প্রায় 26%। প্রতিনিয়ত যেভাবে করোনা বাড়ছে, আসলে এটার প্রতিকার কিভাবে পাবো আমরা বুঝতে পারছি না। যশোরের করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী। গতকালের 240 জনের নমুনা পরীক্ষার মধ্যে 60 জন করোনা শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার 25%। এছাড়া গত 24 ঘন্টায় খুলনায় 33 জন, ঠাকুরগাঁওয়ে 17 জন, নাটোরে 14 জন এবং জামালপুরে 13 জন শনাক্ত হয়েছেন। সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে 28 দিনের বিল 20 লাখ টাকা, ফার্মেসি খরচও ধরা হচ্ছে লাখ লাখ টাকা। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালের এমন চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব অবস্থার রোগীদের। চিকিৎসা খাতে স্টেক হোল্ডার খ্যাত বেসরকারি হাসপাতালগুলোর এমন অতি মুনাফার মনোভাব কোভিড পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে বলছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় ফার্মেসি খরচ প্রায় 5.25 লাখ টাকা, ল্যাব বিল 6,20,000, ইকুইপমেন্ট প্রায় 3 লাখ। সব মিলে 28 দিনের বিল 20 লাখ টাকা। কারো আবার 1 মাস 4 দিনের বিল 15 লাখ টাকা। রোগীদের কাছে জানতে চেয়েছিলাম হাসপাতালগুলোতে কোভিড রোগীদের চিকিৎসা ব্যয় কেমন। রোগীদের পাঠানো এমন বিলে চক্ষু চড়ক। গবেষণা বলছে 2টি বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যায় 563 জন এবং 218 জন আইসিইউ রোগীর খরচ করেছিলেন 24,73 লাখ টাকা। সরকারি হাসপাতালে যেখানে ঔষধে 15.8% খরচ, সেখানে বেসরকারি হাসপাতালে এই হার ঠেকেছে 30%। যেখানে সরকারি হাসপাতালে গড়ে চিকিৎসা নিতে আইসিইউতে থাকেন 8 দিন, বেসরকারি হাসপাতালে 7 দিনেই ছাড়পত্র নেন রোগীরা। অভিযোগগুলোকে গুরুত্বের সাথে দেখে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি এবং তদারকি বাড়ানো উচিত এবং স্বাস্থ্য অধিদপ্তরে একটি ডেস্ক স্থাপন করা দরকার, যেখানে অভিযুক্ত যে কেউ তার অভিযোগটি জমা দিয়ে প্রতিকার পেতে পারে। মহামারীর সময়ে বেসরকারি হাসপাতালের এমন অস্বাভাবিক বিলের চাপে হাসপাতালে চিকিৎসা নিতে কোভিড রোগীদের অনীহা কোভিড পরিস্থিতিকে অতিমারিতে রূপ দিতে পারে শঙ্কা স্বাস্থ্য গবেষকদের। দেখেন, এই সুযোগটা তারা কেন নিচ্ছে? মানুষের কাছে জীবনটা অনেক বড়। অনৈতিক ব্যবসায়ীদের মতোই একটা মানব সেবার যে কল্যাণের জন্য যে তাদের যে ব্যবসা, সেটাকে তারা অকল্যাণকর যে ব্যবসায় পরিণত করে ফেলছেন কিছু কিছু এই ধরনের ব্যবসায়ীরা, এবং এর ফলে হচ্ছে যে মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য মাত্র 5.7% ব্যয় হয় বলে জানা যায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রতিবেদনে। সেলিয়া সুলতানা। সরকারের সদিচ্ছার অভাবে গত বছরও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম, কারখানা ও দোকানপাট সরানো হয়নি বলে জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। ঐতিহাসিক নিমতলী ট্র্যাজেডির 11 বছর উপলক্ষে নিহতদের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে তারা বলেন, যত দ্রুত সম্ভব পুরান ঢাকা থেকে এসব রাসায়নিক গুদাম সরাতে হবে। আবাসিক এলাকায় রাসায়নিক কারখানার গুদামের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর সহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অভিযান পরিচালনা করার দাবি জানানো হয়। এ সময় তারা অভিযোগ করে বলেন, সরকার নিমতলী ট্র্যাজেডির পরে পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা স্থানান্তর করলে চুরিহাট্টার মতো ঘটনা ঘটত না। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে সমুদ্র সৈকত, কুয়াকাটা সহ পটুয়াখালীর 52 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। ভাঙা বাঁধ সংস্কার করা না হলে ফের দুর্যোগ এলে বিপদে পড়বে এখানকার লোকজন, তাই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। পটুয়াখালী থেকে সুজন দামের ছবিতে মোহাম্মদ মনির হোসেন বাদলের রিপোর্ট।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এবং পূর্ণিমার জোয়ারে জেলার বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালি, কলাপাড়া, দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় কয়েকশো গ্রাম। তাৎক্ষণিকভাবে বেড়িবাঁধের কিছু ভাঙা অংশ মেরামত করেন স্থানীয় লোকজন। কুয়াকাটায় ইয়াস পরবর্তী বৈরী আবহাওয়ায় সাগরের ঢেউয়ে ভেসে যায় অর্ধশতাধিক শুটকি, ঝিনুক ও প্রসাধনীর অস্থায়ী দোকানসহ আবাসিক হোটেল। জেলা পানি উন্নয়ন বোর্ড আংশিক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত শুরু করার কথা জানালেও ভাঙন কবলিত এলাকাবাসী চান স্থায়ী বেড়িবাঁধ। বেড়িবাঁধ ভাঙে আমাদের গ্রাম প্লাবিত, আমরা চলতে খুব কষ্ট হয়। এই ঘর বাড়ি সব তলায় গেছে, চুলো টুলো পানি উঠছে, রান্নাও করতে পারিনি, পোলা পানি খাইতেও পারিনি। ঠিক সেইভাবে করা হয় না এবং মোটামুটিভাবে করা হয় এবং সেটা সামান্য বন্যা বা ঘূর্ণিঝড় প্লাবিত হলে সেটা টিকে থাকে না। আমাকে এই বেড়িবাঁধ প্রত্যেক বছর পানি উন্নয়ন বোর্ড দেয়, ভাঙে নিয়ে যায়, কিন্তু আমরা চাই স্থায়ী একটা বেড়িবাঁধ দেওয়া হোক। বাঁধগুলোকে শুকনো মৌসুমে আগাম বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শুকনো মৌসুমে আমরা মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে পারব। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে পটুয়াখালীর 2 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 50 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। রাজশাহীর বানেশ্বর বাজারে উঠেছে হরেক জাতের সুমিষ্ট আম। বর্তমানে আমের দাম সহনীয় পর্যায়ে থাকায় কিনেও স্বস্তি পাচ্ছেন ক্রেতারা, কিন্তু বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন হাটে সরবরাহ বেশি থাকার পাশাপাশি পাইকার কম থাকায় আমের দাম নিম্নমুখী। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া ও লকনা আমে ভরা বাজার। সরবরাহ প্রচুর, তবে হাটে ক্রেতা সমাগম ও পাইকারের আনাগোনা কম। এ অবস্থায় উৎপাদন খরচ বিবেচনায় দাম নিয়ে হতাশ বাগান মালিক ও ব্যবসায়ীরা। বেচাকেনা খুবই ঢিল আর আমের দামও একটু কম। আমের দাম পাচ্ছে না, আবার হচ্ছে আমের ব্যাপারেও সেভাবে আসছে না। খাওয়া পাটু কিছু আসতো কি লকডাউনে করোনার জন্য আসতে পারছে না। আপাতত অনলাইনের ব্যবসাটা একটু কিছু আছে। বিক্রেতারা জানান খুচরা বাজারে আসার পর প্রতি কেজি খিরসাপাত 55 ও গোপালভোগ আম বিক্রি হচ্ছে 60 টাকায়। ভালো আছে। রাজশাহী জেলার আমটা যদি বাইরে পাঠানোর কোনো সিদ্ধান্ত নিত তাহলে রাজশাহীর কৃষকেরা, দরিদ্র কৃষকেরা অনেক উপকার হতো। দাম সহনীয় পর্যায়ে থাকায় এ অঞ্চলের সুস্বাদু আম কিনে সন্তুষ্ট ক্রেতারা। দাম গতবারের তুলনায় এবার অনেক সামঞ্জস্য। কুরিয়ার সার্ভিসের পাশাপাশি চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে সুস্বাদু ফল আম। বানেশ্বর হাটে বর্তমানে প্রতিদিন গড়ে 50 লাখ টাকার আম বেচাকেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ। টিকা গ্রহণের সুযোগ উন্মুক্ত করেছে ইতালি সরকার। বৃহস্পতিবার থেকে 12 বছরের ওপরে সকলেই ভ্যাকসিন গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় রেস্তোরাঁয় বসে খাওয়া সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনার কারণে দীর্ঘদিন পানশালা, রেস্তোরাঁ বন্ধ থাকার পর অবশেষে রেস্তোরাঁয় ভাবার সুযোগ দিয়েছে ইতালি সরকার। বুধবার প্রথম দিনে বিপুল সংখ্যক মানুষ রেস্তোরাঁয় ভিড় করেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দেশটি পুরোদমে টিকাদান কর্মসূচি চলছে। এবার সব বয়সী মানুষের জন্য টিকা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। 12 বছরের উপরের সবাই এখন টিকা নিতে পারবেন। করোনা সংক্রমণের হার কমায় ব্যবসা প্রতিষ্ঠান সহ সবকিছু খুলে দিয়েছে সরকার। ইতালীয় সহ অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে করোনা টিকা গ্রহণের আগ্রহ দেখা গেলেও বাংলাদেশিরা তার ব্যতিক্রম। আমাদের যারা ইতালি প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে গিয়ে আটকা পড়ছে, তারা করোনা ভ্যাকসিন না নেওয়ার কারণে ইতালিতে ফিরতে পারতেছে না, অথবা ফ্লাইট বন্ধ থাকার কারণেও তারা আসতে পারতেছে না। এদিকে তাদের চাকরির ক্ষেত্রে প্রচণ্ড ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে যে অনেকেই চাকরি হারাবে। তো আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে যত সম্ভব দ্রুত ভ্যাকসিন দিয়ে তাদেরকে ইতালি সরকারের সাথে একটা সমঝোতার ভিত্তিতে তাড়াতাড়ি ইতালিতে ফেরার জন্য একটু চেষ্টা করে। আমরা আশা করব সরকারে অতি শীঘ্রই যেন আবার চুক্তির মাধ্যমে বিমান চালু করে এবং তারা যেন আবার তাদের কর্মস্থলে ফিরিয়ে আসিয়া তারা পুনরায় তার চাকরিটা যোগদান করতে পারে। এদিকে আগামী 21 জুন পর্যন্ত বাংলাদেশ সহ 3 দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিড়ম্বনা চরমে। বিশেষ ব্যবস্থায় তার জরুরি টিকার আওতায় আনার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম। দেখছেন প্রবাসের সময়। বন্ধ থাকার পর ফ্রান্সে আবারও বসেছে সাপ্তাহিক হাট বা মাস্কিগুলো। ধীরে ধীরে বাড়ছে ক্রেতা উপস্থিতিও। দীর্ঘ বন্ধ থাকায় ব্যবসায়ীদের যে
আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে আরও সময় লাগবে বলে মনে করেন ব্যবসায়ীরা। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার মধ্য দিয়েই রাজধানী প্যারিস ধীরে ধীরে ফিরছে তার স্বাভাবিক দিকেই, যার প্রভাব পড়েছে স্থানীয় মাক্সিগুলিতেও। প্যারিস ও তার আশেপাশের এলাকায় সাপ্তাহিক যে হাট বসে স্থানীয়ভাবে সেগুলোকে মাক্সি বলা হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন এই মাক্সিগুলো বন্ধ ছিল। এখন করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ক্রেতা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই মাক্সিগুলো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিছুটা সস্তায় আমরা এই বাজার থেকে কিনতে পারি। তবে করোনায় লকডাউন থাকার কারণে দীর্ঘদিন এই বাজার বন্ধ ছিল, আমরা আসতে পারিনি। এখন আবারও চালু হয়েছে, বেশ ভালোই লাগছে। আজ এখান থেকে কিছুটা বাজার সদাই করলাম। করোনা থেকে বাঁচার জন্য এই বাজারে আসা প্রায় সবাই মাস্ক পরেন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ব্যবসায়িক ক্ষতি হয়েছে জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্রেতা উপস্থিতি এখন বাড়ছে। বর্তমানে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণ আসছে, মোটামুটি আজকে অনেক ভালো বেচাকেনা হয়েছে। আশা করি আমরা অতি শীঘ্রই পেয়েছে করোনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। দীর্ঘদিন বন্ধের পরে গত 19 তারিখে মাক্সি এবং কিছু দোকানপাট এখানে খুলছে। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো, তবে ব্যবসা বাণিজ্য একটু ভালোর দিকে, এটা আমাদের জন্য আশার আলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্যারিস ও তার আশেপাশের এলাকার মাক্সিগুলো খুলে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বলেছেন তাদের আর্থিক যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে আরও অনেক সময় লাগবে। মামুনুল হক বাবু, সময় সংবাদ, প্যারিস। ইউরোপের দেশ স্পেনে পুরুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি নারীরাও ব্যবসা বাণিজ্য সহ নানা পেশায় নিজেদের সম্পৃক্ত করেছেন। এতে একদিকে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে তাদের উপার্জিত রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। স্পেনে বর্তমানে প্রায় 30,000 প্রবাসী বাংলাদেশির বসবাস। শুরুতে নারীদের সংখ্যা হাতে গোনা কয়েকজন হলেও বর্তমানে এ সংখ্যা অনেক। শিক্ষিত নারীদের সংখ্যাও দিন দিন বাড়ছে। শিক্ষা, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি নানা পেশায় সম্পৃক্ত হয়ে সামাজিকভাবে ভালো অবস্থান গড়ে তুলেছেন নারীরা। মূলত আমার বিজনেসটা হচ্ছে অনলাইন ভিত্তিক। আমার ফেসবুকে একটা পেজ রয়েছে, তাহমিনাস কিচেন। তো শুরু থেকে অতটা সারা পাইনি, এখন আলহামদুলিল্লাহ অনেক চাহিদা। যেহেতু আমি বিজনেস ম্যানেজমেন্টের উপর স্টাডি করেছিলাম, এখানে কোনো সমস্যা হয়নি আমাদের। প্রবাসী বাংলাদেশি নারীরা বলছেন, ইউরোপে সামর্থ্যবান সব মেয়েরাই বিভিন্ন প্রতিষ্ঠানে কঠোর পরিশ্রম করেন। ঘরে বসে না থেকে ব্যবসা বাণিজ্যে সময় ব্যয় করায় আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতা আনতে ভূমিকা রাখছেন তারা। আমার উদ্যোক্তা হওয়ার পিছনের গল্প হচ্ছে ফ্যামিলি সাপোর্ট ছিল, আর মেয়ে হিসাবে নিজে কিছু করতে চেয়েছি, ফ্যামিলিকে সাপোর্ট করতে চেয়েছি, নিজের খরচ নিজে বহন করতে চেয়েছি। এই জন্য আজ এতদূর পর্যন্ত আসা, স্বাবলম্বী হওয়ার জন্য। স্প্যানিশ ভাষা শিখে নানা পেশায় বর্তমানে প্রবাসী বাংলাদেশি নারীদের যে আগ্রহ রয়েছে, এটি অব্যাহত থাকলে আগামীতে এখানে নারী জাগরণ ঘটবে বলে আশা প্রবাসীদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা মোকাবেলাকে গুরুত্ব দিয়ে দেশের ইতিহাসে 50তম বাজেট ঘোষণা। কোভিড খাতে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ, গুরুত্ব পেয়েছে জীবন জীবিকা। তামাক ছাড়া কমবে দেশীয় সব জিনিসের দাম, বাড়বে আমদানি করা বেশিরভাগ পণ্যের। খরচ বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে, থাকছে না নিত্য পণ্যের উপর কর। এবং রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে। সংক্রমণ আছে রক্তে, জানালেন মির্জা ফখরুল। এই ছিল প্রবাসের সময়ে, আর সঙ্গে থাকুন সময়।